Dear students, hope all you are well. On behalf of Bornomala School and College, welcome to our online class. So, in this Corona pandemic, we have no alternative way to online class. I hope this class will little benefit to you in this off period of institution. So, let's go to the topic. Today, I will teach you right form of verb. Firstly, we have to know what is the form of verb. That's mean আমরা এটা জানতে চাচ্ছি যে ভার্বের ফর্মটা কি আসলে ফর্ম হচ্ছে একটা ভার্বের গঠন যেমন আমরা ধরতে পারি বিভিন্ন ধরনের চেয়ার আছে যেমন লো চেয়ার বা উঁচু হাই চেয়ার যেমন বিভিন্ন ধরনের টেবিল আছে অর্থাৎ আমরা এটা বোঝাতে যাচ্ছি যে প্রত্যেকটা জিনিসের এক একটা কাঠামো আছে অর্থাৎ একটা গঠন আছে তাই এখানে ফর্ম হচ্ছে এরূপ গঠন সেটা হচ্ছে ভার্বের গঠন তো আমরা রাইট ফর্ম অফ ভার্ব রাইট মানে সঠিক এবং ভার্বের গঠন মানে কোন জায়গায় আমরা ভার্বের কোন ফর্মটা ব্যবহার করব সেটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় তো এখানে আমরা এই জন্যই তুলে ধরেছি যে ফর্মগুলো কি কি ভার্বের কয়টি গঠন থাকতে পারে তো এখানে আমরা ফার্স্টলি যেটা নোটিস করছি যে বেস ফর্ম অফ ভার্ব অনেকেই যদিও এটাকে প্রেজেন্ট ফর্মের সাথে মিলিয়ে ফেলে এটা প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের সাথে অনেক ডিফারেন্ট যেটা আমি আমার আলোচনায় তুলে ধরবো তোমরা আমার সাথেই থাকো প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব যেটা হচ্ছে V1 দ্বারা আমরা প্রকাশ করে থাকি এটা দুই ধরনের হয়ে থাকে আমরা সাধারণত এস যুক্ত পেয়ে থাকি আর এস মুক্ত পেয়ে থাকি থার্ডলি হচ্ছে পাস্ট ফর্ম অফ ভার্ব এই পাস্ট ফর্মটা কমনলি সবাই জানে যে ভার্বের পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে B3 সেটাও আমরা সকলেই চিনি আইএনজি ফর্ম এটা শুনলে হয়তো অনেকে মনে করে আইএনজি ফর্মটা আবার কি কারণ আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটাকে আইএনজি ফর্ম বলা হয় তবে অনেকেই আইএনজি ফর্মটাকে অন্য কিছু ভুল ফর্ম হিসেবে মনে করতে পারে তবে সেই জন্য আমি তুলে ধরেছি প্রেজেন্ট পার্টিসিপল এটাও ভার্বের সাথে আইএনজি জিরান এটাও ভার্বের সাথে আইএনজি মূলত এই আইএনজি ফর্ম দ্বারা দুটি বিষয়কে ইন্ডিকেট করে একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটি হচ্ছে জিরান তো আমরা এই প্রেজেন্ট পার্টিসিপল কোথায় বসাবো জিরান কোথায় বসাবো এই রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে এটা মুখ্য বিষয় নয় জাস্ট ভার্বের সাথে আইএনজি যেখানে প্রয়োজন হবে সেখানেই আমি আইএনজি ব্যবহার করব তো এই হচ্ছে মূলত পাঁচটি ফর্ম অফ ভার্ব এই আমরা যে রোলসগুলো করব এই রোলসগুলো দ্বারা মূলত এই পাঁচটি ফর্মকে আমরা ব্যবহার করে থাকি তো চলো এখন আমরা একে একে রোলসগুলো দেখি যাতে অল্প কয়েকটি রোলসের মাধ্যমেই আমরা এই রাইট ফর্ম ভার্বটা আয়ত্ত করতে পারি এটাই আজকে আমি দেখাবো তো শিক্ষার্থী আমরা এখন দেখব হচ্ছে এক এক করে রাইট ফর্ম ভার্বের সকল রুলসগুলিকে তো ফার্স্টলি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে রুলসটা যেটা তোমরা all classes you will have this use of roles of this verb actually a subject 3RDPSN অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে BS মানে ভার্বের সাথে S হবে BES মানে ভার্বের সাথে ES হবে এবং VIES ভার্বের সাথে IES যুক্ত হবে তবে এই বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে তো এক্ষেত্রে আমি PSN এর ফুল মিনিংটা এখানে লিখে দিয়েছি তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে পিতে পারসন এস এ সিঙ্গুলার এন এ নাম্বার তার মানে 3RDPSN মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এই রুলসটি রাইট ফর্ম ভার্বে এত বেশি ব্যবহৃত হয় আর কোনো রুলস এত বেশি ব্যবহৃত হয় না অর্থাৎ আমরা ইংরেজির শুরুতেই যদি আমরা খেয়াল করি বা লক্ষ্য করি দেখতে পারবো যে দিস রোলস আর মোস্টলি ইউজড অ্যান্ড ওয়াইডলি ইউজড সো তাই আমাদের এই রোলসটার উপর গুরুত্ব দেওয়া অনেক বেশি জরুরি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক স্টুডেন্টরাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে এটা বোঝে না আসলে এই সেন্টেন্সটা এই অংশটুকু একটু ডিফিকাল্ট বটেই তবে আমরা চেষ্টা করব আজকের ক্লাস থেকে এটা সহজে বুঝে নেওয়া থার্ড পারসন তাহলে আসে পার্সনের প্রকারভেদ পার্সন আমাদের কত প্রকার পার্সন হচ্ছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন আসলে পার্সনগুলো কি
পার্সন সাধারণত ব্যক্তি প্রকাশক শব্দ। এক্ষেত্রে একটু শুধু ব্যক্তি বলতে মানুষ বা প্রাণীকেই বোঝাবে এমন না, চেয়ারও একটা, মানে টেবিলও একটা, অর্থাৎ যে কোনো বস্তুবাচক শব্দও যদি সাবজেক্ট হিসেবে ইউজ হয় সেটাও একটা পার্সন। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কোনটা কোন পার্সন, সেটা একটু জানতে হবে। তো এক্ষেত্রে আমরা মজা করে একটা কথা প্রায় বলে থাকি যে আমি তুমি ছাড়া এই জগতে যারা, থার্ড পার্সন তারা। তো আমি তুমি ছাড়া এখানে দুইটা জিনিস আসছে। আমি মানে হচ্ছে আই, তুমি মানে হচ্ছে ইউ, অর্থাৎ আই এবং ইউ। তো আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। তো এই দুইটা যদি আমরা বাদ দিয়ে দিই, বাকি সব থার্ড পার্সন। রহিম, করিম, কামাল, জামাল, অর্থাৎ চেয়ার, টেবিল, বেঞ্চ, ডাস্টার, বোর্ড, পৃথিবী, চন্দ্র, সূর্য সব থার্ড পার্সন। তো এখন এখানে আই এবং ইউ এই দুইটা মিলে কি হয়, দুটা মিলে আমরা হয় উই, অর্থাৎ এই উই হচ্ছে ফার্স্ট পার্সন। তা আই ফার্স্ট পার্সন, উই ফার্স্ট পার্সন এবং ইউ সেকেন্ড পার্সন। অর্থাৎ এখানে আই এবং উই এর যে কয়টা পার্সন আছে, যেমন অবজেক্টিভ কেস আছে আই থেকে মি, উই থেকে আস, এবং পজিটিভ কেস আছে যে আই থেকে মাই বা মাইন এবং উই থেকে আওয়ার বা আওয়ার্স। এই বিষয়গুলো কিন্তু ফার্স্ট পার্সন। ইউ থেকে ইউর, ইয়োর্স, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর বাকি সব কিছু থার্ড পার্সন। তো আরেকটু ক্লিয়ার হবে তোমাদের বলে দিলে, হি, শি, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত কমন থার্ড পার্সন। যে কোনো নামই হচ্ছে থার্ড পার্সন। এখন আসি, আমরা বুঝতে পারলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন কি এটা বুঝতে পারলাম। তো এখন দেখি আমরা সিঙ্গুলার নাম্বার কি। সিঙ্গুলার, সিঙ্গেল থেকে শব্দটা আসছে। তো সিঙ্গেল মানে হচ্ছে এক, সিঙ্গুলার এটার অ্যাডজেক্টিভ ফর্ম। তো একক বিষয়টাকেই সাধারণত সিঙ্গুলার বলা হয়ে থাকে। তো আমি যখন এখানে এক্সাম্পল করে লিখেছি, খেয়াল করো তোমরা, এক্সাম্পল সীমা লিখেছি। সীমা প্রথমত আমি এখানে ব্যাখ্যা করবো হচ্ছে এটা কোন পার্সন। এখানে তো আই বা উই বা ইউ নাই, আছে কি নাম। আমি আগেই বলেছিলাম যে নাম থাকলে সেটা হবে থার্ড পার্সন। তো সীমা হচ্ছে একটা নাম, একটা, তাই এটা হচ্ছে একটা থার্ড পার্সন। এবং এটা কোন নাম্বার, সীমা দ্বারা, এই নাম দ্বারা আমরা কয়জনকে বুঝি, একজনকে বুঝি, সিঙ্গেল, সিঙ্গুলার, তাই হচ্ছে এটা থার্ড পার্সন সিঙ্গুলার। তো এখানে আরেকটু কথা বলা হয়েছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস, অর্থাৎ ইএস বা আইএস হবে। হ্যাঁ, এক্ষেত্রে তোমরা কোন ভার্বের সাথে এস, কোন ভার্বের সাথে ইএস, কোন ভার্বের সাথে আইএস যোগ করবে, এটা নিয়ে একটু প্রবলেম হতে পারে। তো সেটাও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। যে সকল ভার্বের শেষে ও, এস, টি, সি, এইচ, জেড, এক্স, এই কতগুলো লেটার থাকে, ওই সকল ভার্বের ক্ষেত্রে ইএস যুক্ত হবে। এবং যে সকল ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকে, যেমন ফ্লাই, ট্রাই, ক্রাই, এই সকল ভার্বের ক্ষেত্রে ওয়াই উঠে গিয়ে আইএস হবে, আর বাকি সব ক্ষেত্রে এস হবে। তো এখানে আরেকটু আমাদের শর্ত ছিল যে সিম্পল প্রেজেন্ট টেন্স হতে হবে। হ্যাঁ, টেন্সটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হতে হবে, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্সের সাথে ভার্বের এস বা ইএস যুক্ত হয় না। তাই সীমা গোজ দেয়ার অফেন। তো তাই এখানে গো ভার্বের সাথে ইএস যুক্ত হয়ে এটা প্রেজেন্ট ফর্ম হয়েছে। তো সীমা গোজ দেয়ার অফেন। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এখানে দ্য সান এটাও একক এবং সিঙ্গুলার সাবজেক্ট, তাই এই ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। দ্য বেবি ক্রাইজ ফর চিকেন ফ্রাইস, এখানে ক্রাই শব্দটার সাথে CRY, এই ওয়াই আমি আগেই বলেছিলাম যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, এখানে ওয়াই এর পূর্বে মানে ওয়াই এর আগে কনসোনেন্ট আমরা আর দেখতে পাচ্ছি, তাই ওয়াইটাকে উঠিয়ে এখানে IES যুক্ত করে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ভার্বটা করেছি। অর্থাৎ এখানে একটা জিনিস আরেকটু বলে দিই, সেটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে
তাই ভার্ব সিঙ্গুলারের ক্ষেত্রে আবার এস বা ই এর যুক্ত হবে, কিন্তু নাউনের ক্ষেত্রে আবার সিঙ্গুলার ফর্ম এস মুক্ত, কিন্তু ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার ফর্ম হচ্ছে এস যুক্ত। তো দ্য বেবি ক্রাইস ফর চিকেন ফ্রাইস, এটা হচ্ছে একটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স এবং ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে, আর যেটার সাথে ভার্বের সাথে এস বা ই এর যুক্ত হয়েছে। আমরা আশা করি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজটি তোমরা সবাই বুঝতে পেরেছ। না বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং সেটাকে নিয়ে আমি আরও অ্যানালাইসিস করে এবং পরবর্তীতে তোমাদেরকে সেটা বোঝাতে সক্ষম হবো ইনশাল্লাহ। তো সেকেন্ড যে রুলটা আমরা আসছি সেটা আমরা দেখতে পাচ্ছি মডাল ভার্ব অবলিক টু অবলিক মেক লেট সি হেল্প হিয়ার, এই কতগুলি ভার্বের পরে আমরা বেয়ার ইনফিনিটিভ বা বেস ফর্ম ব্যবহার করে থাকি। আসলে বেয়ার ইনফিনিটিভ আর বেস ফর্ম একই বিষয়, যেটা তোমরা অক্সফোর্ড ডিকশনারিতে পাবা। ভার্বের বেস ফর্মটাকে ইনফিনিটিভ বলা হয়। তো একই বিষয়, বেস ফর্ম আর ইনফিনিটিভ একই বিষয়। তাই ভার্বের বেস ফর্মটা আমি এখানে বি দ্বারা প্রকাশ করেছি, যেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করলে দেখতে পাবো উই ক্যান ডু দ্য জব। উই ক্যান ডু দ্য জব, এখানে ক্যানটা হচ্ছে একটা মডাল ভার্ব, যেটা আমরা আগে লিখেছি। অর্থাৎ সকল মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, তাই এখানে শুধু ডু ব্যবহার করেছি, যেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, তো আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, এখানে আন্ডারস্ট্যান্ড শব্দটিও হচ্ছে ভার্বের বেস ফর্ম। এখানে মেক একটা ভার্ব ইউজ হয়েছে, তাই পরবর্তী ভার্বটা ভার্বের বেস ফর্ম হয়েছে। থার্ড এক্সাম্পল যদি আমরা লক্ষ্য করে দেখি, উই হেল্প ইউ টেক অনলাইন ক্লাস, আমরা তোমাদেরকে অনলাইন ক্লাসে সাহায্য করছি বা সাহায্য করি। তো এই যে হেল্পের পরে যে ভার্বটা হয়েছে সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো আশা করি বুঝতে পেরেছ। আমরা থার্ড যে রুলসে যাচ্ছি সেটা হচ্ছে ভেরি কমন, তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ে থাকলে তোমাদের কাছে এটা সহজ হবে। তাই টেন্সের জটিলতা না গিয়ে আমি শুধু শব্দগুলো লিখে দিচ্ছি, যে শব্দগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, টু বি, এই শব্দগুলির পরে যদি আমাদের গ্যাপ থাকে তাহলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করে থাকবো। আই হ্যাভ, যেমন এক্সাম্পলটা যদি আমরা লক্ষ্য করি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ আমরা কাজটি করেছি। হ্যাভিং ফিনিশড দ্য লেসন আই উইল গো টু ব্যাড, অর্থাৎ লেসনটা শেষ করে আমি ঘুমাতে যাব, এই ধরনের এখানে এক্সপ্রেশন হচ্ছে। তো মূলত আমি তোমাদেরকে যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে হ্যাভ যদি থাকে এবং হ্যাভিং যদি থাকে, অর্থাৎ হ্যাড যদি থাকে, হ্যাজ যদি থাকে, গেট, টু বি, এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। তো এই মোস্টলি ইউজেবল রুলসগুলো তোমরা অবশ্যই মনে রাখবে এবং সেই অনুসারে ব্যবহার করবে। আমরা পরবর্তী রুলসে যাচ্ছি। তো আমরা পরবর্তী রুলসের যে কতগুলি শব্দ লেখা আছে, প্রথমে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড অথবা শুধু মাইন্ড, ওর্থ, কমিটেড টু, অল্টারনেটিভ টু, এডিক্টেড টু, স্টার্ট, বিগিন এবং প্রিপোজিশন, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। তো এখানে আমি উইথ এ ভিউ টু এর অর্থটা বলে দিচ্ছি। উইথ এ ভিউ টু হচ্ছে উদ্দেশ্য, আমরা কোথাও কোনো উদ্দেশ্য যেয়ে থাকি, যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আই গো টু কলেজ উইথ এ ভিউ টু, উদ্দেশ্যটা কি হচ্ছে গ্যাদারিং নলেজ, জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান আহরণ করার জন্য আমরা কলেজে যাই। উড ইউ মাইন্ড, তো এখানে আমরা দেখতে পাচ্ছি উড ইউ মাইন্ড শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত ভদ্রতা প্রকাশক এক ধরনের রিকোয়েস্ট, অর্থাৎ আমি কাউকে এভাবে যদি বলি যে দরজাটা খোলো, তো এটা একটা রুডো আচরণ হয়ে যায়। বাট আমি যদি এটা বলি কিছু মনে না করলে দরজাটা যদি খুলতেন, তো এই অর্থে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, এখানে মাইন্ড শব্দটা থাকার কারণে স্ট্রাকচারালি ওপেনিং ইউজ করা হয়েছে। তো এখানে লুক ফরওয়ার্ড টু শব্দের অর্থ হচ্ছে প্রত্যাশা, আমরা কখনো কোনো কিছু আশা করি। সাধারণত এই শব্দটা বেশিরভাগ ইউজ করা হয় ইমেলের রিপ্লাই ক্ষেত্রে, যে আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউর গেটিং ইনফরমেশন।
গেট ইউজ টু এটা হচ্ছে অভ্যস্ত, মানে আমি কোনো কাজ করতে অভ্যস্ত, এটা অর্থে বোঝায়। অর্থ যোগ্য, কমিটেড টু এটা হচ্ছে কোনো ধরনের অপকর্ম করতে উদ্বুদ্ধ হওয়া, এটা কমিটেড টু বলা হয়। অল্টারনেটিভ টু মানে বিকল্প, কোনো কিছু বিকল্প না থাকা আর কি, বা বিকল্প ইউজ করা হয়। এডিক্টেড টু মানে কোনো কিছুতে আসক্ত, যেমন আমরা বলতে পারি দ্য বয় ইজ এডিক্টেড টু স্মোকিং, তো এখানে স্মোকিংয়ের সাথে আইএনজি যোগ করে স্মোকের সাথে আইএনজি যোগ করা হলো। স্টার্ট, যেমন স্টার্ট কাউন্টিং গণনা শুরু করো, স্টার্ট টেকিং লেসন মানে পাঠ শুরু করো। তো এভাবে বিগিন, স্টার্ট এই শব্দগুলো, এবং প্রিপোজিশন, প্রিপোজিশন তো আমরা জানি যে ইন, অন, ফর, অফ, উইদাউট, বাই, এই শব্দগুলো প্রিপোজিশন। এরপরে ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে। তো আমরা এখানে তিনটা এক্সাম্পলই দিয়েছি। উইথ এ ভিউ টু বা উইদাউট, উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন যেটা পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। উইদাউট ওয়ার্কিং হার্ড উই কান্ট প্রসপার ইন লাইফ। তো আমরা সেকেন্ড পরবর্তী রুলসে যাচ্ছি। ইট ইজ টাইম, এখানেও কিছু শব্দ ইউজ করা আছে, ফ্রেজ, যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এই শব্দগুলি দ্বারা, এই শব্দগুচ্ছগুলো দ্বারা সাধারণত কোনো কাজ করার সময় চলে যাচ্ছে, ঠিক এমন। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি এই শব্দগুচ্ছগুলো দ্বারা সাধারণত বোঝায় আমার কোনো কাজ করার সময় চলে যাচ্ছে কিন্তু করছি না, অর্থাৎ খুবই করাটা জরুরি, মানে কাজটা করা খুবই জরুরি। তো উইশ ইচ্ছা প্রকাশক, ফ্যান্সি মানে কল্পনা করতে ব্যবহৃত হয়। তো এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ বি টু হবে, যেটাকে সংক্ষেপে আমরা বি টু দ্বারা প্রকাশ করে থাকি। এবং এগুলির পরে যদি টু ব্যবহার করা হয় তাহলে ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ হবে। তো আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করি। ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, যে এখনই উপযুক্ত সময় যে আমাদের খারাপ অভ্যাসগুলো, বদ অভ্যাসগুলো ত্যাগ করা, পরিবর্তন করা। আই উইশ আই হ্যাড এ লটারি, তো এখানে স্বভাবতই বোঝা যাচ্ছে যে এই বর্তমান অবস্থায় একটা লটারি পাওয়ার ইচ্ছা অনেকেই করে থাকে হয়তো। তো তাই আর কি আমার বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে ইচ্ছা প্রদর্শন করছি যদি আমি একটা লটারি পেতাম তাহলে আমার অনেক উপকার হতো। তো আই উইশ আই হ্যাড এ লটারি। ইট ইজ হাই টাইম টু টেক অনলাইন ক্লাস, এখনই উপযুক্ত সময় অনলাইন ক্লাস করা। মানে তুমি যদি বাসায় শুধু অলসভাবে সময় নষ্ট করো তাহলে তো তোমার সামনের স্টাডিতে অনেক ব্যাঘাত ঘটবে এবং কি তুমি সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে না। তো এই সিচুয়েশনটা এখানে প্রকাশ করা হচ্ছে ইট ইজ হাই টাইম টু টেক অনলাইন ক্লাস, যে এখনই উপযুক্ত সময় অনলাইন ক্লাস করা। তো পরবর্তী রুলসটা আমরা লক্ষ্য করছি যে ওয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ওয়াইলের পরেই যদি ভার্ব থাকে অর্থাৎ গ্যাপ থাকে তোমরা সেই ভার্বের সাথে আইএনজি ইউজ করবে। এবং ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে এবং সাবজেক্ট থাকলে সেই সাবজেক্টের পরে তোমাকে বি ভার্ব ওয়াজ এবং ওয়ার, সাধারণত পাস্ট নির্দেশক বলছি, প্রেজেন্টে মেজার হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা ওয়াজ ওয়ার মানে পাস্ট নির্দেশকই হয়, তাই এটা ওয়াজ ওয়ারটাকে উল্লেখ করেছি। এবং পরে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট প্রগ্রেসিভ ফর্মটা ইউজ হবে। তো আমরা এখানে দুটো এক্সাম্পল লক্ষ্য করছি। ওয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন আই স্নেক বিট মি, যখন আমি বাগানে হাঁটতেছিলাম এই স্নেক বিট মি একটা সাপ আমাকে কামড়ালো। হোয়াইল আই ওয়াজ স্লিপিং, যখন আমি ঘুমাচ্ছিলাম আই ড্রিমড আ সুইট ড্রিম। মানুষ সাধারণত ঘুমের মধ্যেই মজার স্বপ্নগুলো দেখে, তাই আমি এই সেন্টেন্সটা দিলাম যে যখন আমি ঘুমাচ্ছিলাম তখন আমি একটা মজার বা একটা মিষ্টি স্বপ্ন দেখেছিলাম, একটা খুব মজার স্বপ্ন দেখেছিলাম। যাই মূলত তোমাদের এখানে বোঝাতে চাচ্ছি যে ওয়াইলের পরে সাবজেক্ট এখানে আছে আই, এই সাবজেক্টের পরে আমি ওয়াজ নিয়ে এসেছি এবং ভার্বের সাথে আইএনজি করেছি, অর্থাৎ এই ফরম্যাটটা হচ্ছে ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে বি ভার্ব ওয়াজ এবং ওয়ার ব্যবহার করে এবং ভার্বের সাথে আইএনজি করে এটি পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, এবং ওয়াইলের পরে সাবজেক্ট না থাকলে ভার্বের সাথে আইএনজি করতে হবে। তো আমরা পরবর্তী রুলসটা দেখতে পাচ্ছি বি ভার্ব। বি ভার্ব বলতে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিন এই 8টি ফর্মকে বুঝি। তো বি ভার্বের পরে বি থ্রি হবে যদি সেটা প্যাসিভ হয়,
প্যাসিভ আমাদের বুঝতে হবে, তা নাহলে আমরা এই রুলসটা বুঝতে পারবো না। এবং বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হবে যদি কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ প্রগ্রেসিভ ফর্ম হয়। যেমন এখানে আই এম হেল্প, আই এম হেল্প, এখানে বি ভার্ব এম, যার পরে হচ্ছে B3 আমি ব্যবহার করেছি, যেটা বাই দেম। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আমি তাদের দ্বারা সাহায্য পেয়েছিলাম। আবার দ্বিতীয় বাক্যটি আই এম হেল্পিং দেম, এক্ষেত্রে বোঝানো হচ্ছে আমি তাদেরকে সাহায্য করছি। অর্থাৎ একটা হচ্ছে আমাকে সাহায্য করা হয়েছিল, অর্থাৎ বি ভার্বের পরে B3 দিলে সেটা প্যাসিভ হয়ে গেল, যেটা আমাকে সাহায্য করা হয়েছিল। আবার বি ভার্বের পরে আইএনজি দিলে অর্থাৎ আমি তাদেরকে সাহায্য করেছিলাম বা সাহায্য করি, এমন করতেছি, এই অর্থে ব্যবহৃত হবে। তো আমরা পরবর্তী রুলসে যাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। অর্থাৎ এই মাঝখানে যে আমি তিনটি শব্দ লিখেছি, অ্যাজ ইফ, অ্যাজ দো। অ্যাজ ইফ, অ্যাজ দো দুটার অর্থ একই, যেটার অর্থ হচ্ছে যেন, এবং সিন্স মানে যাবত বা যখন থেকে, মানে সেই থেকে, এই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এই অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, তো পরবর্তী টেন্সটা পাস্ট টেন্স হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে। যেমন এখানে আমরা ইট ইজ মেনি ডেজ, অনেক দিন হয়, ইট ইজ মেনি ডেজ মানে অনেক দিন হয়। সিন্স আই ভিজিটেড দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, সেখানে ভ্রমণ করেছিলাম, বেড়াতে গিয়েছিলাম, অনেক দিন হয়। বা আমরা কথাটা যদি এইভাবে বলি অনেক দিন হয় সেখানে বেড়াতে গিয়েছিলাম, তো এই অর্থে এখানে ভিজিটেড শব্দটা আমরা ইউজ করেছি। অর্থাৎ এখানে প্রথম অংশ হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই পরের অংশ সিম্পল পাস্ট টেন্স হয়েছে। ঠিক তেমনই শি স্পোক অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে যেন শি হ্যাড নোন অল, সে সব কিছু জানে। অর্থাৎ এই স্পোক এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটা পাস্ট টেন্স, এবং অ্যাজ ইফের পরে আমরা ব্যবহার করেছি পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ শি হ্যাড নোন অল। অর্থাৎ এখানে হ্যাড নিয়ে এবং ভার্বের B3 ইউজ করে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট করেছি। পরবর্তী যে রুলসটা আছে, আমরা রাইট ফর্ম অফ ভার্বে সবচেয়ে কঠিন যে রুলস, যেটা বুঝতে স্বভাবতই একটু কষ্ট হয় বা সহজে ধরা যায় না, সেই রুলসটি হচ্ছে এটা সর্বশেষ রুলস। রুলস অনেক আছে, বাট আমি চেষ্টা করেছি এই 8টি বা 9টি রুলসের মধ্যে সমস্ত প্রায়োগিক অর্থাৎ প্র্যাকটিক্যাল ইউজেস অফ রাইট ফর্ম অফ ভার্বসগুলো নিয়ে আসার জন্য। তো ডিটেলস যদি আমরা নিয়ে আসি সেটা তোমাদের জন্য আরও দুরূহ হয়ে যাবে, তাই সহজে তোলার জন্য বা সহজে বোঝার জন্য আমি এই ভার্বগুলিকে অর্থাৎ এই রুলসগুলিকে তুলে নিয়ে আসছি। তো লাস্ট যে রুলসটা সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে তাহলে আমাদের কি হবে। অর্থাৎ তবে সাবজেক্টবিহীন ভার্বের সাথে, মানে সাবজেক্টবিহীন ভার্ব মানে একটা সেন্টেন্সের সাবজেক্টের একটাই ভার্ব থাকে, অর্থাৎ একটা সাবজেক্ট একটাই ভার্ব নিতে পারে। কিন্তু যদি একাধিক ভার্ব হয়ে যায়, অর্থাৎ আমরা বাস্তবিক ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দিই তাহলে, অর্থাৎ আমি কোনো এক মেসে থাকি, আমি একাই থাকতে পারি, কিন্তু যখন আমার একজন ভাই আসলো তখন সেটাকে যদি আমি পরিচয় কীভাবে দেবো, কিন্তু ম্যাচ মেম্বার হতে পারবে না, তো তাকে পরিচয় করে দিতে হবে কি গেস্ট হিসাবে, অর্থাৎ তার আলাদা একটা পরিচিত হবে গেস্ট হিসেবে, কারণ একজন এলা। অর্থাৎ আমি একটু বোঝাতে চাচ্ছি একটা সাবজেক্ট একটাই ভার্ব নিতে পারে, কিন্তু একাধিক ভার্ব যদি থাকে তাহলে কি করবে সে, তাহলে ওই ভার্বটার অবস্থান এবং নামকরণ ভিন্ন হবে, অর্থাৎ ওই ভার্বটার গঠনটা ভিন্ন হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ওই ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে ভার্বটা নন ফাইনাইট হবে যদি কাজের ক্রম বোঝায়। মানে কাজের ক্রম বলতে আমরা বোঝাচ্ছি আমরা দেখাচ্ছি একটা কাজ করার পরে আরেকটা কাজ করে থাকি, এই ধরনের। যেমন আমি এই ক্লাসটা করি রেস্ট নিই, অর্থাৎ আফটার ফিনিশিং মাই ক্লাস আই উইল টেক রেস্ট, অর্থাৎ ফিনিশিং দ্য ক্লাস আই উইল টেক রেস্ট। তো এই অর্থে ব্যবহৃত হলে আইএনজি ব্যবহৃত হবে ওই সাবজেক্টবিহীন অর্থাৎ দ্বিতীয় ভার্বটার ক্ষেত্রে। ওই ভার্বের পূর্বে টু বসবে যদি ওই বাক্য দ্বারা ওই সাবজেক্টের উদ্দেশ্য বোঝায়। যেমন আমি সেখানে গিয়েছিলাম তার সাথে সাক্ষাৎ করার জন্য, তো এই অর্থে ওই সাক্ষাৎ টু মিট হিম, এই টু মিট হিমটা হচ্ছে ওই মিটের পূর্বে টু বসছে, এই জন্যই উদ্দেশ্য বুঝিয়েছে। আর তৃতীয়টা হচ্ছে
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এটা অনেক বই উল্লেখ করা নাই, কিন্তু এটার ব্যবহার বিস্তর আছে। তো এটা তোমরা একটু ডিপলি খেয়াল করবে যে এক্ষেত্রে বলা হয়েছে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে যদি কাজটি পূর্ব গঠিত হয়। এখন পূর্ব গঠিত কি, মানে কাজটা আগেই সম্পূর্ণ হয়ে গেছে। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিই, দ্য ভেরি হ্যাবিটস ফর্মড ইন স্টুডেন্ট লাইফ। এখানে মূলত বোঝানো হচ্ছে দ্য ভেরি হ্যাবিটস ফর্মড ইন স্টুডেন্ট লাইফ। এখানে আগেই বলে নিচ্ছি, এই অভ্যাসগুলো যেটা ছাত্র জীবনে গঠিত হয়, ইনফ্লুয়েন্স দ্য লেটার ফেজ অফ লাইফ, যেটা পরবর্তী জীবনে প্রভাবিত করে, পরবর্তী জীবনটাকে এই অভ্যাসগুলো পরবর্তী জীবনে প্রতিফলিত হয়। অর্থাৎ এখানে বোঝা গেল তাহলে কোন কাজটা পূর্ব গঠিত, মানে অভ্যাসগুলো আমার আগে গঠিত হয়ে যায়, যেই অভ্যাসগুলি পরবর্তীতে প্রতিফলন ঘটায়। অর্থাৎ প্রতিফলনটা হচ্ছে পরবর্তী, যেটা হচ্ছে এই দ্য ভেরি হ্যাবিটসের ভার্ব, আর এই ফর্মটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ এই কাজটা পূর্ব গঠিত। এই ধরনের তোমরা বেশ কিছু বোর্ড কোশ্চেনে পেয়ে থাকবে এই ব্যবহারটা। যেমন রেনি ডে নামে একটা রাইট ফর্ম অফ ভার্বস আছে কোনো একটা বোর্ডের কোশ্চেন, সেখানে একটা সেন্টেন্স আছে, দ্য রোডস অ্যান্ড স্ট্রিটস আন্ডার ওয়াটার। এখন এক্ষেত্রে গ্যাপ আছে, ড্যাশ আন্ডার ওয়াটার কজেস সো মাচ ইনকনভিনিয়েন্স টু দ্য পেডেস্ট্রিয়ানস। এক্ষেত্রে কজেসটা হচ্ছে একটা বার, আর হচ্ছে রিমেইনটা একটা বার। অর্থাৎ একটা বিষয় খেয়াল করো, আমি যখন বাসা থেকে বের হলাম তখন দেখলাম বৃষ্টি পানি রাস্তাগুলোর উপর উঠে গেছে, অর্থাৎ রাস্তাগুলো পানির নিচে চলে গেছে। তার মানে যে কাজটা আগে করছে সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যেখানে আমরা ইউজ করবো রিমেইনড, অর্থাৎ B3 ইউজ করবো। যাই হোক, এটা তোমরা আরো প্র্যাকটিক্যালি বুঝতে পারবে যখন এটাকে থিঙ্কিং করবে। এটা থিঙ্কিং করে এটার কজগুলি কি বুঝতে পারতেছ না সেটা আমাকে জানাবে কমেন্টসে, তাহলে আমি এটা আরো তোমাদের ক্লিয়ারলি বোঝাতে পারবো। তো এই স্বল্প পরিসরে আমি আমার প্রচেষ্টা চালিয়েছিলাম যে তোমাদেরকে বোঝানোর জন্য। এখন আশা করি তোমরা এই রাইট ফর্ম ভার্বের রুলসগুলো বুঝে প্র্যাকটিস করে তোমরা কিছু হোমওয়ার্ক করবে। যেমন আমরা সাধারণত এখন টেস্ট ওরিয়েন্টেড বা প্রি টেস্ট ওরিয়েন্টেড আমাদের ক্লাসগুলো, তাই তোমরা বোর্ড কোশ্চেনগুলো কমপ্লিট করবে রাইট ফর্ম ভার্বের। যেমন হোমওয়ার্কটা হচ্ছে আজকে তোমাদের এই ক্লাসের পরে যে বোর্ড কোশ্চেন 2015 থেকে 2019 সালের সকল বোর্ড কোশ্চেনের রাইট ফর্ম অফ ভার্বটা তোমরা কমপ্লিট করবে। এখানে কি কি সমস্যা হবে সেটাও আমাকে জানাবে অবশ্যই। সেটা যদি অনলাইন ক্লাসের মধ্যে জানাতে পারো সেটাও জানাবে কমেন্টের মধ্যে, তা না হলে আমি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, সেই কন্ট্যাক্ট নাম্বারে তুমি আমাকে ফোন করে তোমার প্রবলেমটা শেয়ার করতে পারবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে সেটা হেল্প করব বোঝানোর জন্য। তো রাইট ফর্ম ভার্ব বোঝার জন্য প্রথম যে তোমাদের যোগ্যতাটা থাকতে হবে সেটা হচ্ছে টেন্সের সেন্স। তো টেন্সের সেন্স যদি না থাকে তাহলে তোমরা রাইট ফর্ম ভার্বটা সঠিকভাবে বুঝতে পারবে না। কেননা মূলত হচ্ছে ভার্ব থেকে হচ্ছে টেন্স, তারপর হচ্ছে ডিটেলস, এভরিথিং। অর্থাৎ আমি একটা প্রায়শই কথা বলে থাকি যে যার নাই ভার্বের সেন্স সে গঠন করতে পারে না কোনো সেন্টেন্স, নির্ণয় করতে পারে না কোনো টেন্স, করতে পারে না ভয়েস চেঞ্জ, তাই ইংলিশে সে ননসেন্স। তো এই বিষয়টা মনে রাখবে, ভার্বের সেন্স ক্লিয়ার করে, টেন্সের সেন্স ক্লিয়ার করে, ভয়েস চেঞ্জের সেন্স ক্লিয়ার করে এই রোলসগুলি তুমি পারফেক্টলি ইউজ করতে পারবে। সর্বোপরি আরেকটা যোগ্যতা তোমার থাকতেই হবে, সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং ছাড়া এটা কখনোই সম্ভব না, কারণ তোমাদের ফার্স্টলি ওয়ার্ডটা চুজ করতে হবে, দেন তোমাকে ইউজ করতে হবে। তো ওয়ার্ডটাই যদি তুমি চুজ করতে না পারো তাহলে তোমার এটা ইন ভেইন, মানে অযথাই, মানে এই রুলস অযথাই। কাজেই তোমাকে ওয়ার্ড মিনিং জানতে হবে, ডিকশনারি থেকে ওয়ার্ড মিনিংগুলো ইউজ করে এটাকে ব্যবহার করবে। আশা করি তোমরা আমার এই ক্লাসটা বুঝতে পেরেছ এবং ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, নিজে নিরাপদ থাকবে, অন্যকে নিরাপদ রাখবে। আসসালামু আলাইকুম, এটা বলেই আমি বিদায় নিচ্ছি।